আসন্ন 15ই সেপ্টেম্বর 2025 এই তারিখটা ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এই দিনটাতেই সেই ঐতিহাসিক সিদ্ধান্তটা নেওয়া হবে যে সমস্ত ইসলামিক দেশগুলো মিলে নিজেদের একটা যৌথ সেনাবাহিনী তৈরি করবে কি না, আর ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে কি না। 15ই সেপ্টেম্বর দোহাতে এক আরব ইসলামিক সামিট বা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। সমস্ত ইসলামিক রাষ্ট্র এতে অংশ নেবে এবং এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কাতারের আমিরের আহ্বানে এই সম্মেলন দোহাতে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে মূলত একটা বিষয় স্থির করা হবে, এখন ঠিক কী করণীয়, এর পরিণতি বা ফলাফল কি হতে পারে। ইসরায়েলের সঙ্গে কি সরাসরি যুদ্ধ হবে, নাকি কোনো ধ্বংসাত্মক হামলা চালানো হবে, নাকি শুধুমাত্র নিন্দা জানানো হবে, নাকি নিজেদের আত্মরক্ষার উপরেই জোর দেওয়া হবে। আসলে সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক হয়েছে, এর আগের প্রতিবেদনে আমি আপনাদেরকে ওই বৈঠকের বিষয়ের সমস্ত তথ্য খুঁটিনাটি জানিয়েছি। না দেখে থাকলে ওই ভিডিওটি একবার দেখে আসবেন, যে সেই বৈঠকে কি হয়েছে না হয়েছে ডিটেলস বুঝতে পারবেন, কতটা সিরিয়াস বৈঠক। এখন সেই বৈঠকের পরেই এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে। তাই এখন আমাদের বুঝতে হবে যে যদি ইসরায়েলের উপরে সত্যি সত্যি আক্রমণ হয়, তাহলে তার ধরনটা কেমন হবে এবং বাকি পরিস্থিতিটাই তারপর কি দাঁড়াতে পারে। দেখুন, অনেক দেশই এখন মনে করছে যে অনেক হয়েছে, আর নয়। কারণ ইসরায়েলের সদ্য অবসরপ্রাপ্ত সেনাপ্রধান নিজেই জানিয়েছে যে গাজায় তারা 2 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করেছেন, আর সকলেই এটা জানে যে ইসরায়েল এখন নিজেদের সীমানা বাড়াতে চাইছে এবং বৃহত্তর গ্রেটার ইসরায়েল গঠনের দিকে এগোচ্ছে। এখনও যদি আপনি না বুঝে থাকেন তাহলে দুঃখিত, খুব লেটে বুঝছেন আপনি। তারা এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমে পড়েছে। এই পরিস্থিতিতে তুরস্ক, ইরাক, সিরিয়ার মতো দেশগুলো বিপদের মুখে, লেবাননও হাতছাড়া হয়ে যেতে পারে। তাই কিছু দেশ মনে করছে এবার ইসরায়েলের উপর পাল্টা আঘাত আনা উচিত, ঠিক যেমনটা ইরান করেছিল। তাদের মতে একসঙ্গে মিলে ইসরায়েলকে জবাব দেওয়া এবং নিজেদের রক্ষা করা দরকার। অন্যদিকে আর একটা মতও উঠে আসছে বটে। তারা বলছে এই সম্মেলন থেকে ইসরায়েলকে একটা শেষবারের মতো সতর্ক বার্তা দেয়া হোক যে এরপর আবার কোনো আরব দেশে হামলা হলে আমরা সরাসরি আক্রমণ করব সবাই মিলে। এর পাশাপাশি নিজেদের সুরক্ষার জন্য আমেরিকার উপর আর ভরসা না করে রাশিয়া এবং চীনের মতো অন্য শক্তির সাহায্য নেওয়া হোক। আর এখানে একটা বিষয়ও স্পষ্ট যে নিজেদের সম্পদ এবং শক্তি বাড়াতে গেলে আমেরিকা এবং তার মিত্র ইউরোপের উপরেও ভরসা করা যাবে না। কারণ ইউরোপ এখন রাশিয়া এবং অন্যান্য সমস্যা নিয়ে ব্যস্ত এবং তারাও একরকমভাবে ইসরায়েলের হাতের পুতুল। এখন এই পুরো পরিস্থিতিতে দুটো বিষয় হয়তো অনেকেই ভুলে যাচ্ছেন। আপনারা কি জানেন ইসরায়েল এই যে এত কাণ্ড ঘটাচ্ছে, এর পিছনে গুপ্তচর বৃত্তির একটা বিরাট বড় ভূমিকা আছে? দেখুন, এটা তো স্পষ্ট যে ইসরায়েল শুধুমাত্র প্রযুক্তির উপরে নির্ভর করে তাদের নেটওয়ার্ক চালায় না, তারা প্রযুক্তির থেকেও বেশি হিউম্যান ইন্টেলিজেন্স বা মানুষের মাধ্যমে গোয়েন্দাগিরির উপরে ভরসা করে। কারণ প্রযুক্তি কোথাও না কোথাও ব্যর্থ হতে পারে, তাই তারা দুটোকেই একসাথে কাজে লাগায়। অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করলেও মূল জোরটা থাকে মানুষের উপর। আর কাতার এবং অন্যান্য দেশগুলো এখন এই সত্যিটা বুঝতে পেরেছে। তাই এখন বাকি দেশগুলো ভাবছে এরপর কার পালা। ইসরায়েল কি মিশরের উপরে আক্রমণ করবে, নাকি তুরস্ক বা জর্ডানের উপরে? সৌদি আরব, কাতার, কুয়েত প্রত্যেকেই নিজেদের বাঁচাতে চাইছে। কারণ আপনি হয়তো পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারছেন না যে তারা নেমে পড়েছে। এই যে আমি বলছি সৌদি আরবে আক্রমণ, কাতার, কুয়েত, এরা সবাই ভয়ে আছে। তার কারণ আছে ভয়ে থাকার, কারণ তারা দেখতে পাচ্ছে ইসরায়েল কি খেলায় মেতে উঠেছে। আমরা সাধারণ দৃষ্টিতে হয়তো সেটা দেখতে পাচ্ছি না, ঘটনা ঘটলে আমরা জানতে পারি যে এরকম একটা কিছু হয়েছে, কিন্তু তারা এখন থেকেই ইঙ্গিত পাচ্ছে সেরকম কিছু হওয়ার। বর্তমান পরিস্থিতি পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে অবস্থা খুবই গুরুতর। এই সম্মেলনেই সিদ্ধান্ত হবে
হামলা করা হবে, নাকি চুপ থাকা হবে, নাকি শুধু নিন্দা করেই কাজ সারা হবে, নাকি শেষবারের মতো সতর্ক করা হবে? এই সম্মেলনের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে যে আগামী পরিস্থিতি কতটা ভয়াবহ হতে চলেছে। দেখুন, গালফ কান্ট্রিগুলোর কাছে প্রচুর অর্থ আছে। তারা কঠোর পরিশ্রম করে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করেছে। কিন্তু একটা কথা পরিষ্কার, সেই অর্থ, প্রযুক্তি বা বিনিয়োগকে আমেরিকা রক্ষা করতে পারবে না। এই সত্যটা এখন সবাই বুঝতে পেরেছে। তারা ভেবেছিল আমেরিকার উপরে ভরসা করা যায়, কিন্তু আজ তাদের কাছে এমন কোনো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা ইসরায়েলের হামলা রুখতে পারে। কেবল আমেরিকা যা দিয়েছে সেটুকুই সম্বল। তাই আমেরিকার সঙ্গে অংশীদারিত্ব এখন তাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর আমেরিকা ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, সেটা সবাই একেবারে হারে 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 টের পেয়ে গিয়েছে কাতারের এই হামলার পর। আপনি কি জানেন, গালফ কান্ট্রিগুলো ট্রাম্পকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আমেরিকায় $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে, আমেরিকানদের জন্য জব ক্রিয়েট করবে। ট্রাম্প সেই সময় দেশে ফিরে এই বিনিয়োগের কথা খুব গর্ব করে প্রচার করেছিলেন। আর এর বদলে শর্ত ছিল আমেরিকা এই দেশগুলোকে কি দেবে? সুরক্ষা দেবে। কিন্তু এখন সেই সব দেশই নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এর কারণ একটাই, আমেরিকার বন্ধু ইসরায়েল। আর আমেরিকার এই তত্ত্ব কথা যে তারা কাতারে ইসরায়েলি হামলা যে ইসরায়েলি মিসাইল সেটা শনাক্ত করতে পারেনি বা তাদের দেরিতে জানা হয়েছিল, এইসব গল্প এখন আর কেউ বিশ্বাস করতে রাজি নয়। মানে ভাবুন তো, ইসরায়েল F-35 ব্যবহার করে মিসাইল হামলা চালাচ্ছে আর আমেরিকা সেই মিসাইল আটকাতে পারছে না। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। তাই আমেরিকায় যে $1 ট্রিলিয়ন বিনিয়োগের কথা ছিল তা এখন রাশিয়া বা চীনে চলে যেতে পারে। এখন বিনিয়োগ সেই দেশেই যাবে যে দেশ সুরক্ষা দিতে পারবে। এবার দেখুন, এখানে আসল Catch-22 বা উভয় সংকটটা কোথায়? ডোনাল্ড ট্রাম্প এখানে ব্যাপকভাবে ফেঁসে গেছেন। একদিকে বিনিয়োগ হাতছাড়া হচ্ছে, আর অন্যদিকে তাকে হয় ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে অথবা আরব মিত্রদের পাশে। কারণ এই দুটো একসাথে সম্ভব নয় ভাই। আমেরিকার সামরিক ঘাঁটি তো ইসরায়েলে নেই, বরং বিভিন্ন আরব দেশেই আছে, যেখান থেকে তারা সমস্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। আর এদিকে ইরান চাইছে যে ইসরায়েলের উপরে একটা হামলা হয়ে যাক এদিক থেকে, কারণ ইসরায়েল এখন ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। আপনারা সকলেই জানেন ইসরায়েল এখানেই থামবে না, এটাও আপনারা হয়তো সকলেই জানেন। সেই জন্য তুরস্ক সেও খুব চিন্তিত, কারণ তারা জানে যে পরের নিশানা তারাই হতে পারে। আর এই পরিস্থিতিতে ন্যাটোর আর্টিকেল 5 কথা যদি বলেন, যে তুরস্ক তো ন্যাটোর মেম্বার, তো সেই ন্যাটোর আর্টিকেল 5 সে কথা যদি বলেন, তবে সেটাও ঠিক ওই আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার মতোই নিষ্ক্রিয় হয়ে যাবে, যেমনটা আর কি কাতারে হামলার সময় হয়েছিল। অর্থাৎ কোনো কাজেই আসবে না ওই আর্টিকেল 5। উদাহরণস্বরূপ কি করে কার্যকর হবে না? ধরুন উদাহরণস্বরূপ ইসরায়েল কাতারে সরাসরি বিমান হামলা চালিয়েছে এবং তা স্বীকারও করেছে, কিন্তু যদি তুরস্কে তারা গুপ্তচরের মাধ্যমে কোনো হামলা চালায় এবং স্বীকার না করে, তখন তুরস্ক হাজার অভিযোগ করলেও বা ন্যাটোর কাছে আর্টিকেল 5 প্রয়োগের আবেদন করলেও ন্যাটো প্রমাণ চাইবে, আর প্রমাণ জোগাড় করতে করতে তো যুগ পেরিয়ে যাবে। তাই ইসরায়েলের জন্য এই ধরনের গোপন হামলা চালানো খুবই সুবিধাজনক। তাই এটা পরিষ্কারভাবে বুঝে নিন যে এখন সব দেশই ভাই নিরাপত্তাহীনতায় ভুগছে কাতারের এই কেসটার পর। তারা মনে করছে এবার একটা কিছু করা দরকার। গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে যে ইসলামিক দেশগুলোকে নিয়ে একটা শক্তিশালী বিমান বাহিনী তৈরি করতে হবে যা ইসরায়েলের হামলা রুখতে পারবে। আর এর জন্য চীন এবং রাশিয়ার থেকেও প্রযুক্তি সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে। কারণ যদি আবার কোনো হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে সমস্ত বিনিয়োগ উধাও হয়ে যাবে। যে সমস্ত সমৃদ্ধি আজ দেখা যাচ্ছে তা সব শেষ হয়ে যাবে। আর এই নিয়েই সবাই এখন চিন্তিত। তিলে তিলে যা গড়ে তোলা হয়েছিল এই ইসরায়েলি নামক দেশটির জন্য সব আগুনে জ্বলে যাবে। আপনারা হয়তো জানেন যে কাতার, সৌদি আরবের মতো দেশগুলোর মধ্যে অনেক বিষয়ই মতভেদ আছে,
কিন্তু এখন একটা বিষয়ে তারা সবাই একমত যে কিছু একটা করতেই হবে, কারণ ইসরায়েল এখানে থামবে না, অন্ততপক্ষে এখন তো আর তারা একদমই থামবে না এবং কাউকে ছাড়বে না সুযোগ পেলে। আর আমেরিকার মদদ ছাড়া এসব কোনো কিছুই সম্ভব হচ্ছে না। ভাবুন তো, যদি কাতার আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটি তুলে নিতে বলে, তাহলে বাকি দেশগুলোও তাই করবে, তাই না? আর যদি একটা দেশ প্রযুক্তির জন্য আমেরিকার উপরে ভরসা করা বন্ধ করে দেয়, তবে বাকিরাও সেই পথেই হাঁটবে। তাই আমেরিকার জন্যও এটা একটা খুবই বিপজ্জনক পরিস্থিতি। কিন্তু যখনই বেছে নেওয়ার সময় আসবে, আমেরিকা সব সময় ইসরায়েলকেই বেছে নেবে, এই দেশগুলোকে নয়। এটা মাথায় রাখবেন। কাতার এত সাহায্য করা সত্ত্বেও, এত শান্তিপূর্ণ একটা দেশ হওয়া সত্ত্বেও আজ কাতারের পরিস্থিতি এই। সুতরাং এখান থেকেই বুঝে নিন যে এই আরব ইসলামিক সাবমিট থেকে কি সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে। এখন শেষ করার আগে দর্শক, আপনাদের মতামত জানতে চাইব। আপনারা কি ভাবছেন এই সাবমিটের ফলাফল কি হতে পারে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।